ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদ উপলক্ষে চ্যানেল 9-এর বিশেষ আয়োজন 9 স্টার। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনে আপনাদের প্রিয় মুখ, প্রিয় তারকারা থাকছেন। তবে 9 স্টার নাম শুনেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এখানে আসলে বর্তমান প্রজন্মের যারা রয়েছেন তাদেরকে ছাপিয়ে যারা আসলে একটা প্রজন্মকে প্রস্তুত করতে, তৈরি করতে, নতুনদেরকে তাদের কাজের প্রতি আগ্রহী করে তুলতে সবসময় অনেক বেশি অনুপ্রাণিত করেন, যাদেরকে দেখে আমরা ভেবেছি যে হ্যাঁ, আমরা পেশাগত দিক থেকে শিল্পী হতে পারি অথবা নিজেদেরকে প্রস্তুত করার জন্য একাগ্রতা সব কিছু নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। সেরকম কিছু ব্যক্তিত্ব আমরা তুলে আনার চেষ্টা করেছি। আজ যিনি আমার সাথে রয়েছেন, মানে সে এক মুগ্ধতার নাম। আমি আসলে কত বিশেষণে তাকে বিশেষায়িত করতে পারবো তা আমি জানি না, তবে মুগ্ধতাকে ছাপিয়ে যদি বেশি কিছু থাকে সেটা আমার মাঝে রয়েছে। আমার শৈশব, কৈশোর, পরবর্তী জীবনকাল সবসময় যাদের কাজ দেখে মনে হয়েছে এত অসাধারণ ব্যক্তিত্ব এবং এত অসাধারণ অভিনয় শৈলী নিয়ে তারা কি করে কাজ করেন, কিভাবে করে সম্ভব, সেই মানুষটি আজ আমার সাথে রয়েছেন। তার জীবনের গল্প, শৈশবের গল্প, তার কাজ নিয়ে আজ জানবো। আর ঈদের এই আয়োজনে তাকে আমি আপনাদের সামনে এবার পরিচয় করে দিতে চাই। 5 দশকেরও বেশি সময় ধরে যিনি আমাদের টেলিভিশন এবং চলচ্চিত্রের পর্দায় একচ্ছত্র আধিপত্য নিয়ে একজন শক্তিমান অভিনেতা হিসেবে আমাদের হৃদয় জায়গা করে নিয়েছেন, তিনি আর কেউ নন, আবুল হায়াত স্যার। অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি মুগ্ধতার কথা বলছি, আর চোখে মুখে আমি জানি না মুগ্ধতার প্রকাশ কতখানি আছে। আমি তো মুগ্ধ হয়ে তোমার কথা শুনছি, এত সুন্দর করে কিভাবে বললে। ওই যে বললাম, অনুপ্রাণিত হওয়া। যতটা আপনাদেরকে দেখেছি ততটাই আমরা মুগ্ধ হয়েছি এবং ভেবেছি যে মানুষ চাইলে সব সম্ভব। না, সেটা তো বটেই, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আপনার সাথে কিন্তু আজকে আমার কিছুটা হলেও কন্ট্রাস্ট, একটা ম্যাচিং আছে। কিরকম? এই যে আমার শাড়ির যে পাড়ের কালারটা আছে সেটার সাথে কিন্তু আপনার ফতুয়ার কালারটা ম্যাচ হয়ে গেছে। দ্যাটস গ্রেট। এটা কি বলা যেতে পারে যে মনের একটা মিল? হ্যাঁ, হতে পারে। তুমি এত সুন্দর করে আমার প্রশংসা করলে আমি তো নিজেই মুগ্ধ হয়ে গেলাম যে এই ব্যক্তিটি কি আমি কিনা। ঈদ তো সবসময় সেলিব্রেট করার জন্য আসে, কিন্তু কিছু কিছু ঈদ আমাদের জীবনে অনেক রকম ভিন্নতাও নিয়ে আসে। সেটা পজিটিভ, নেগেটিভ, মানে নেতিবাচক এবং ইতিবাচক দুটোর কথাই যদি বলি, এমন কোনো ঈদ কি আছে যে প্রতিবার যখন ঈদ আসে সেই ঈদের কথা বারবার মনে পড়ে যায়? না, সেরকম খুব একটা উল্লেখযোগ্য ডিফারেন্স আমার মনে পড়ছে না। সব ঈদই তো আনন্দ নিয়ে এসেছে আমার জীবনে, এটা আল্লাহর কাছে আমি হাজার শুকর করি যে প্রতিটা ঈদেই আমরা আনন্দ করেছি, ছোটোবেলা থেকে শুরু করে এখন। তখন একরকম আনন্দ ছিল, এখন আরেক রকমের আনন্দ। এখন নাতিদের আনন্দ দেখে আমরা আনন্দিত হই। যে কালকে এসেছিল নাতি নাতনি আমার বাসায়, এসে এক গাদা উপদেশ দিয়ে গেল আমাকে, যে বয়স কত হয়েছে, 14-15 হয়েছে বোধ হয়, আরেকটা হলো 11, নাতাশার 2 বাচ্চা। তারা এসে আমাকে নানা রকম বলে গেল এবং বললো যে বেশি খাটাখাটি করবে না, উপরে বসে থাকবে, যে যাওয়ার দরকার নেই। এই সব এখন তো তাদের কাছ থেকে অনেক কিছু শেখা। হ্যাঁ, ওদের নির্দেশে চলতে হয়। এতদিন তো মেয়েদের নির্দেশ চলতাম, এখন নাতিদের নির্দেশে চলতে হয়। সালামি কতটা গুনতে হয়েছে? কারণ যেহেতু নাতি নাতনিরা আছে, নিশ্চয়ই সালামি পাওয়ার একটা আবদার আছে। আমরা তো কার কাছ থেকে সালামি নেব? না, আপনাকে তো নিশ্চয়ই দিতে হয়েছে। দিতে তো হবেই, এ ব্যাপারে কোনো মাপ নেই। যেমন প্রথমেই শুরু হয়ে যায় নাতি দিয়ে, ওটা দেখার সঙ্গে সঙ্গে মেয়েরা হাত পাতে, তারপরে জামাই হাত পাতে, বলে আমরা কেন বাদ যাবো। তারপরে ভাগ্নি সব বুড়ি সব বুড়ো হয়ে গেছে, 60-70 বছর বয়স হয়ে গেছে, বলে আমাদেরকে দাও, আমরাও তো আছি। তো এই মজা চলতে থাকে আর কি। শেষে আবার আমরাও পাতে, দেখো আমরা তো তোমাদের শিশু, আমাদেরকেও দাও। তো এইরকম মজা চলতে থাকে আর কি। সালামির একটা বেশ, আমি বলবো যে ঈদের একটা খুব উল্লেখযোগ্য আনন্দ। অবশ্যই, মানে যেটা ছাড়া ঈদের আনন্দকে একটু হলেও কিন্তু পানিশে মনে হয় না। আসলেই তাই, এটা আনন্দটা বাড়িয়ে দেয়, এটা ঠিক একদম। মানে রীতিমতো টাকা পয়সা নিয়ে টানাটানি চলে আর কি। আর ওই যে নাতিদের ওদের আবার ব্যাগ থাকে, ওরা ব্যাগ নিয়ে ঘুরে। হ্যাঁ, একটু পরে টাকা যেই পায় একটু আড়ালে গিয়ে আবার গুনে দেখে যে কটা হলো, তারপরে আবার এসে না ভাই আমার কিন্তু আর এই 100 হলেই কিন্তু আমার এই 4000 হয়ে যাবে।
তো ওই 100 টাকা মানে একটা রাউন্ড ফিগার করার তাদের খুব আগ্রহ থাকে। আসলে খুবই আনন্দের। কিন্তু ছোটবেলায় যেমন ধরো আমরা সালামি পেতাম, সালামিটা অতটা চর্চা হতো না সেই সময়, কিন্তু তারপরেও যে ছিল না এ কথা বলবো না। যেমন ধরো আব্বা আম্মার কাছে তো আমরা সালামি চাইতাম না, কারণ ওটা আমাদের রেওয়াজ ছিল না। জানি আব্বা নতুন জুতো দিবে, জামা দিবে, এইগুলোই আমাদের, আব্বু তো অনেক কিছু দিচ্ছে, এইগুলোই সালামি আমাদের। আর তখন বাবাদেরকে আমরা একটু ভয়ও না ভাই, আমি তো করতাম। পেতাম। হ্যাঁ, তো সালামিটা আসতো কোথা থেকে, যে হয়তো বেশ একটা মানে আমার যেমন দুলাভাই আসলেন, আপা আসলেন, দুলাভাই আসলেন, আমার বড় বড় আবদারের জায়গা। হ্যাঁ, ওখানে গেলে তখন হাত পাততে হতো না, ওরা এমনি 1 টাকার নোট একটা দিয়ে গেলো, একদম কড়কড়ে 1 টাকার নোট, 1 টাকা পাওয়া। তখন কি 1 টাকায় ওই হরিণের ছবি দেয়া ছিল? না, সেটা তো কি ছিল এখন তো ভুলেও গেছি। আচ্ছা, পাকিস্তান আমলে তো একটা গোল্লা চাঁদির টাকা, আচ্ছা আচ্ছা, তখন পয়সা ছিল আর কি। হ্যাঁ, 1 টাকার চাঁদির টাকা, অথবা 1 টাকার একটা নোট, চমৎকার নোট। 1 টাকার 100টা নোট দিয়ে একটা যে বান্ডেল হয়, মানে 100 টাকা, এটা তো একটা বিরাট ব্যাপার, তাই না? মানে একটা লোকের কত বেতন ছিল, 200, 300, 400, 500, যারা খুব ভালো 1000 টাকা বেতন, 1500 টাকা বেতন, এর বেশি তো না। তো একটা 100 টাকার বান্ডেল যদি কেউ পায় 1 টাকার নোটের, তার জন্য বিরাট। আর আমি যদি সেই বয়সে 1 টাকার একটা নোট পেতাম, তো মানে একেবারে আকাশ হাতে পাওয়ার মতো। হ্যাঁ, এবং ওই 1 টাকা দিয়ে তো অনেক প্ল্যান করা যেত তখন, তো মানে পয়সার হিসেব হতো আসলে তাই। আচ্ছা, তাহলে আপনার শৈশবের গল্পে যেহেতু আমরা চলেই আসলাম, শৈশবের মানে ঈদ উদযাপন শুনবো, কিন্তু তার আগে আপনার নাম আমি পড়লাম, খন্দকার মোহাম্মদ শামসুল আরেফিন আবুল হায়াত গোলাম মাহবুব। মানে যদি হিসেব করি এখানে 6-7 জনের নাম মিলিয়ে একজনের নাম ব্র্যাকেটে একটা আছে রবি। মানে এত বড় নাম হওয়ার পেছনে রিজনটা কি? আন্টিকে এক্সপেক্ট করতেন তার অনেকগুলো ছেলে থাকবে? হ্যাঁ, এটা আন্টি এক্সপেক্ট করতেন না, আন্টির মুরব্বীরা এক্সপেক্ট করতেন। আচ্ছা, আমার জন্মের আগে আমার 3টি বোনের জন্ম হয়েছে, তো 3টি বোনের বেলাতেই ওনারা এক্সপেক্ট করেছিলেন যে ছেলে হবে। তো 3 বারই ছেলে হয়নি, ওনারা সব ব্যর্থ। এবং 4র্থবারে ওনারা মোটামুটি আশা ছেড়েই দিয়েছিলেন। তো তখন যখন আমার জন্ম হলো, তখন আমার মায়ের নানা আমার এই নামটি দিলেন। মাশাআল্লাহ, আই থিংক ওই যে প্রথম 3 জন খন্দকার বংশের টাইটেল, আর মোহাম্মদ আমাদের মোটামুটি সবারই নামের আগে থাকতো। শামসুল আরেফিন আবুল হায়াত গোলাম মাহবুব। এইটা স্কুলে যখন ভর্তি হলাম, প্রথমে খন্দকার বাদ গেল, তারপরে মোহাম্মদ বাদ গেল, তারপরে শামসুল আরেফিন বাদ গেল, একসময় গোলাম মাহবুব বাদ গেল। কিন্তু তার মানে যখন আপনার এইচএসসির জন্য, এসএসসি এবং এইচএসসির জন্য রেজিস্ট্রেশন করা হলো, ম্যাট্রিকের সময় আমার নামটা প্রপার একটা সাইজ আসলো, শামসুল আরেফিন আবুল হায়াত। তো শামসুল আরেফিন আবার পুরো লেখা হলো না, S A আবুল হায়াত, যাতে করে আপনার লিখতে সহজ হয়। হ্যাঁ, তো এখন যখন আমি মিডিয়াতে আসলাম, তখন আর ওই S A গায়েব হয়ে গেল। তাহলে কিন্তু আরেকটা মজার ব্যাপার দাঁড়ালো, সেটা হচ্ছে সময়ের সাথে সাথে যে পরিবর্তন আমাদের জীবনের, সেই পরিবর্তনে আপনার নামেরও পরিবর্তন এসেছে এবং ছোট হয়েছে। আসলে তাই। তো রবি নামটা ছিল, ওইটা তো ভালো ছিল, কিন্তু ওটা তো ইউনিভার্সিটির মানে কলেজে আসার পর থেকে আর রবি নামে খুব একটা ডাকার লোক নাই। কলেজে আসার পর থেকে? হ্যাঁ, কারণ এখন যদি কেউ আমাকে রবি বলে ডাকে, আমি বুঝতে পারি হয় আমার আত্মীয়, আর না হয় আমার ছোটবেলার বন্ধু। ছোটবেলার কেউ। আচ্ছা, এই গল্পটা একটু জানতে চাই, যেহেতু কলেজের কথা বলছেন, কলেজে আই থিঙ্ক রবি নামটার চর্চা অনেক বেশি হওয়ার কথা ছিল। আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, তারপরে এই গল্পে আসবো। প্রিয় দর্শক, আমাদের আড্ডায় ছোট্ট একটি বিরতির সময় হয়ে গেছে। রয়েছেন আবুল হায়াত স্যার, আবারও ফিরবো, কিন্তু তার আগে আমি বিরতি নিয়ে আসছি। আপনারাও থাকুন চ্যানেল 9-এর সাথে, ফিরছি এখনই। বিরতির পর আমন্ত্রণ আপনাদের সকলকে আমাদের ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন 9 স্টারের। প্রিয় দর্শক, আজ আমার সাথে রয়েছেন শক্তিমান জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত। স্যারের কাছে ফিরে যাচ্ছি, আমরা শুনছি তার কাছ থেকে তার শৈশবের গল্প। রবি নামের গল্পেই ফিরব। ছোটবেলায় তো ডাকনাম রবি সবাই ডাকতো, তো এত সুদর্শন, এত সুন্দর একজন মানুষ যখন কলেজে যাবে, স্বাভাবিকভাবেই মেয়েদের কাছে রবি নামের চর্চা অনেক বেশি হওয়ার কথা, কারণ মেয়েরা অলওয়েজ একটু আধুনিক নামের ছেলেদেরকে বেশি পছন্দ করে।
তো কেন রবি নামের চর্চাটা কমলো? ওই যে মেয়েদের সাথে তো আমাদের কোনো যোগাযোগ ছিল না। ওরা টিচারের পিছে পিছে আসতো, ওদের ইয়ে থেকে কমন রুম থেকে, আবার ওদের টিচারের পিছে পিছে কমন রুমে গিয়ে ঢুকতো। আমাদের সাথে তো যোগাযোগ ছিল না। আচ্ছা, মানে কথা বলার কোনো অপশন, সেই সুযোগ আমাদের হয়নি। সো স্যাড। তো বন্ধুরা কেন জানি সবাই তো মনে হয় যে কলেজে ভর্তি হওয়া মানে তো একটা জেন্টলম্যান ভাব। তখন আর ডাক নামে কেউ ডাকতে চায় নাই, হায়াত নামটাই পরিচিত হয়ে গেল তখন থেকে। স্কুলে যখন পড়তাম, মনে করো চট্টগ্রামে পড়তাম তো কলেজ স্কুলে, তো ওখানকার একটা মানে আলাদা একটা টোন আছে। এই রবি ন্যাচারালি হয়তো ডাকতো, কিন্তু ওরা তখন ডাকতো অর্ডার রবি। এই হলো চট্টগ্রামের আমার মানে নামটাই চেঞ্জ হয়ে গেল। রবি কেউ বলতো না, অর্ডার রবি। হ্যাঁ, করতো না সুস্থ। মানে এই যে ওদের যে ভাবটা। আবার তারপরে ধরো কিছুদিন আগে আমি বলি, বছর 10 আগে বলতে কলকাতায় গেলাম একটা সিনেমার শুটিং করতে। তো সকালবেলা টেলিফোনে ঘুম ভেঙে গেল 7:30টার দিকে বোধহয়, যে প্রোডাকশন ম্যানেজার ফোন করেছে। হ্যাঁ, আমি ফোন ধরলাম, হ্যালো আবুল বাবু বলছেন? বাবু? আবুল বাবু। আবুল বাবু কোত্থেকে এলো? ওকে বলেছে যে আবুল হায়াতকে ডাকবে এতটার সময়, তো ও মনে করেছে আবুলটা আমার নাম। তো এই ধরনের সমস্যা মজা সবই হয় আর কি। ছোটবেলা থেকে তো আপনি মঞ্চ নাটকের সাথে জড়িত আছেন। মঞ্চ নাটক করতে গেলে আমরা সবসময় দেখি একজন মানুষ নায়কের চাইতে চরিত্র অভিনেতা হতে বেশি আগ্রহী থাকে। আপনি তো দেখতে মাশাআল্লাহ এত সুন্দর, এত সুদর্শন। একদম নায়ক হওয়ার প্যাশন বা স্বপ্ন কি কখনো আপনার জীবনে ছিল যে আমি নায়কই হব? টিপু সুলতান নাটকে 10 বছর বয়সে আমি আর আমার বন্ধু জামাল উদ্দিন হোসেন আর আমরা ছোটবেলার বন্ধু, আমরা দুজনে মিলেই নাটকটা তৈরি করলাম আর কি। তো এখন মিন্টু আমাকে, ওর নাম মিন্টু আমাকে বলে, এই তুই টিপু সুলতান কর। আমি বলি না, তুই কর। হ্যাঁ, আমরা কেউ করতে সাহস পাচ্ছি না। শেষে আমি মিন্টুকে বললাম, দেখ তোর চেহারাটা সুন্দর আছে, তুই টিপু সুলতান কর। হ্যাঁ, আর আমি ওই একটা মসিয়ে লালে একটা চরিত্র আছে ওইটা। শেষে আমার এক মামা ছিল যে ডিরেকশন দিয়েছিল, মামা বললো, হ্যাঁ রবি তুমি সাহেবের পার্টটাই করো, তোমাকে সাহেব লাগবে, মিন্টু তুমি টিপু সুলতানি করো। আমি বেঁচে গেলাম আর কি মেন পার্ট। মানে প্রথম জীবনেই তার মানে হচ্ছে আমি নায়ক করলাম না। আমি যখন ইন্টারমিডিয়েট পাস করলাম, পাড়াতে একটা নাটক হচ্ছে, প্রথমেই আমাকে নায়কের চরিত্র দেওয়া হলো, নায়িকা। মানে যেটা যে আপনারা মঞ্চ তৈরি করে তারপরে করেছিলেন এই গল্পটা। এটা হলো, ওটা তো গেল প্রথমে। এখন হলো প্রপার মঞ্চে আমাকে নায়কের চরিত্র দিল, রোমান্টিক নায়ক, এবং নায়িকার চরিত্রে ছিলেন খুব সম্ভবত আমার যতদূর মনে পড়ে আমাদের কবরী দেবীর বোন। আমার আব্বা নাটক দেখবে, ভাই আমি রোমান্টিক চরিত্র করতে পারবো না। হ্যাঁ, ডিরেক্টর কিছুতে শুনবে না, তোমাকে করতেই হবে। আমি বললাম, ওই যে দেখায় যে একটা ক্যারেক্টার আছে, ভিলেন ক্যারেক্টার, কমেডিয়ান ভিলেন, এইটা করবো। আমি ওইটাই করলাম। এটার কি শুধুমাত্র একটা রিজন ছিল যে বাবা মার সামনে অভিনয় করতে গেলে রোমান্টিক? ওই ভয়ে আমি করি নাই। তারপরে তো ধরো ইঞ্জিনিয়ারিং পড়ার সময় আস্তে আস্তে চুল কমতে লাগলো, তখন আমার মনে হলো যে আর তো আমাকে এখন রোমান্টিক করা যাবে না, এখন আমার ক্যারেক্টারটি করা উচিত। কিন্তু আমরা তো আপনাকে উইগ পরে অনেক চরিত্র করতে দেখেছি। পরে আমি উইগ পরে রোমান্টিক করেছি, ফেরদৌসী রহমানের সাথে, ফেরদৌসী মজুমদারের সাথে করেছি, ডলি আনোয়ারের সাথে করেছি, আর ডলি জহুরের সাথে তো করেছি। হিউম্যান ইনস্টিংক্টগুলো যেগুলো আছে সেগুলোকে বদলে ফেলা, সেই হলো সাকসেসফুল সবচেয়ে। কিন্তু আমরা সবসময় পারি না। তারপরে তুমি বলবে যে না, আবুল হায়াতকে বাড়ির চাকরের মতো না লেগেছে। আমি চাকরের চরিত্র করে পুরস্কার পেয়েছি, কিন্তু বেস্ট অ্যাক্টর, দেওয়ানগাজীর কিস্সা, চাকর। তো সবাই বলেছে না, হায়াতকে চিনতে পেরেছি, ফর্সা মানুষ, সাদা সাদা পা দেখেছি, কিন্তু না, চাকর মনে হয়েছে। মানে সেই আবুল হায়াত, কিন্তু চরিত্রটা সে ঠিকই চাকর মনে হয়েছে। এইখানে আমার সাকসেস। রাইট। ডিফিকাল্ট, ইটস ভেরি ডিফিকাল্ট। যারা মঞ্চে অভিনয় করেছে তারা টোটালিটিতে অ্যাক্টিংটা করতে পারে ভালো, কিন্তু যারা মঞ্চে যায়নি, যারা মেইনলি স্ক্রিনে এসছে, তাদের টোটালিটিতে অ্যাক্টিং করার খুব একটা প্রয়োজন হয়নি কখনো, যে কারণে তারা হয়তো সেই চেষ্টা করে না। আমরা বেশিরভাগ তো এই ফ্রেমের মধ্যেই থাকি। একটা মাস্টার শট নিলে একটা মাস্টার শটের মধ্যে হাঁটলো বা দৌড়লো, কিন্তু আদারওয়াইজ স্টেজে যেটা হলো যে ইউ উইল হ্যাভ টু অ্যাক্ট টোটালি, একদম এখান থেকে পায়ের নখ পর্যন্ত, কোনো সংলাপ নাই, 10 মিনিট বসে আছো মঞ্চে, সেটাও অ্যাক্টিং। হ্যাঁ, আমি করেছি সেটা।
মঞ্চে। মঞ্চ নাটক দেখার সুযোগ হয়তো সবসময় আমাদের হয়নি, কিন্তু টেলিভিশনে যখন আমরা দেখেছি যে একটা চরিত্র আপনি করেছেন এবং সেই চরিত্রটা আমাদের দেখা শেষ কিন্তু মনে দাগ কেটে আছে। সিম্পল একজন মাঝির চরিত্রের কথাও যদি আমরা বলি অয়ময় নাটকে, সেখানেও কিন্তু এখনো অবধি আমরা আপনাকেই মনে রাখতে পেরেছি। এটার কারণ হচ্ছে আপনি চরিত্রটাকে ধরতে পেরেছেন। অয়ময়টা ছিল আমার জন্য একটা চ্যালেঞ্জ। কারণ সেখানে আমি অয়ময়ের গল্পে আসতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নিব, কারণ আমি চাই না এই গল্পের মাঝে কোনো বিরতি হোক। আচ্ছা, প্রিয় দর্শক, আরও একটি বিরতির সময় হয়ে গেছে। বিরতির পরে আবারও ফিরে আসবো চ্যানেল 9-এ আমাদের আয়োজন 9 স্টারে। সাথেই থাকুন আপনারা, ফিরছে এখনই। বিরতির পর আরও একবার আমন্ত্রণ আমাদের আয়োজনে। সাথে রয়েছেন আবুল হায়াত স্যার। ফিরে যাচ্ছি তার সাথে আড্ডায়। ঈদের আড্ডা তো আসলে ঈদের আড্ডা না, কাজের আড্ডাই হয়ে যাচ্ছে, কিন্তু আমি অয়ময়ের গল্পটা শুনতে চাই। এবং যখন এই চরিত্রের জন্য আপনাকে প্রথম বলা হলো, তখন কি মনে হয়েছিল যে চরিত্রটা আপনার জন্য? আমরা তো প্রথম থেকেই প্রিপেয়ার্ড থাকতাম, কারণ হুমায়ুন বলছে আমি একটা সিরিয়াল লিখছি, আমি পড়বো, আপনারা শুনবেন। কার চরিত্র কোনটা সেটা বলা হতো না। আমরা দেখছি দুটো ক্যারেক্টার, মেইন ক্যারেক্টার, একটা হলো জমিদার আর একটা হলো চোর, মাছ চোর। যখন চরিত্রের ভিতরে ঢুকলাম, আস্তে আস্তে চরিত্রটা বাড়তে লাগলো, দেখলাম যে একটা স্নেহশীল বাবা যার দুটো মেয়ে আছে এবং স্ত্রীর সাথে তার মানে একটা প্রেমময় একটা সম্পর্ক। সে গান গায়, সে ঢোল বাজায়, সে মাছ চুরি করে। চিন্তা করো তো ডাইমেনশন কত। এবং সে গান গায়, গান গেয়ে প্রথম সিনেই, প্রথম দৃশ্যে একটা গান। এইখান থেকে একটা ক্যারেক্টার জমিদার বাড়িতে মার খায়, পিঠা খায় মাছ ধরার জন্য। তারপরে তার ভিতরে একটা জেদ তৈরি হয়, সেই জেদ থেকে ভিতরে 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 সে মানে নিজেকে তৈরি করতে থাকে। আবার মাছের ব্যবসা তার বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটা সময় সে ভালো একটা ব্যবসায়ী হয়ে যায়। যখন ব্যবসায়ী হয়ে যায় তখন তার ক্যারেক্টারটা আস্তে আস্তে বোঝা যায় যে একটা স্নেহশীল বাবা ছিল, তার ভিতরে একটা কঠিন লোক একটা তৈরি হচ্ছে এবং একটা প্রতিশোধ পরায়ণ একটা মনোভাব তার ভিতরে প্রকাশিত হয়ে পড়ছে আস্তে আস্তে। এবং সে জমিদারি কিনলো এবং তারপরে আর একটা খুন করলো, জেল হলো, নিজে খুন হলো। সময়ের পরিবর্তন এবং মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন যে মানুষের মাঝে কি একটা বিবর্তন নিয়ে আসে। ভ্যারিয়েশন ইন ক্যারেক্টার্স, না যে ট্রান্সফরমেশন তুমি এটা কীভাবে করছো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কেন হুমায়ুন স্যার আপনাকে এই চরিত্রটার জন্য যোগ্য এবং মনে করেছে যে আপনি এটা করতে পারবেন? আপনার কি মনে হয়? এইটা তো হুমায়ুনের মনই বলতে পারবে, কিন্তু হুমায়ুন আমার সাথে, আমি তার প্রথম নাটকে আমি অভিনয় করেছি, সেখান থেকে আমার সাথে তার সম্পর্ক, আমাদের খুবই ঘনিষ্ঠতা ছিল, পারিবারিকভাবে ঘনিষ্ঠতা ছিল। হুমায়ুন স্যারের অনবদ্য একটা চরিত্র মিসির আলী। হ্যাঁ, মিসির আলী আমার একটা ব্রেকিং পয়েন্ট বলতে পারো। মিসির আলীর ইতিহাস বলি তোমাকে। যখন মিসির আলী প্রডিউসারকে দেওয়া হলো, মুস্তাফিজুর রহমান, উনি কয়েকদিন ওটাকে নিয়ে পড়াশোনা করলেন। তারপরে হুমায়ুন তো প্রতিদিন খুঁচাতো যে মিসির আলী কে করবে, তো ফাইনালি উনি বললেন যে হায়াত ভাই করবে। তার হুমায়ুন বললেন তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, আপনারা করেন। এখন আমি আর মুস্তাফিজ রোজ টেলিফোনে কথা বলি, আমাকে স্ক্রিপ্ট দিয়েছে, আমি পড়ছি। আমাকে বলে যে আপনি কি করবেন? তাহলে কী করবো আমি এখনও ঠিক করিনি, আমি ভাবছি। তা আমি ওনাকে বললাম যে আপনি বলেন কি? বলে আমিও ভাবছি, আমরা দুজনেই ভাবছি যে মিসির আলী কী ফর্মে আমরা মিসির আলীকে প্রেজেন্ট করবো। মানে স্মার্ট গাই, ফিট ফাট একদম সেরকম একটা লোক হবে, নাকি একটা ইয়াং ম্যান হবে, নাকি মাঝবয়সী লোক, মানে কী হবে আমরা মানে ডিসাইড করতে পারছিলাম না। এবং হুমায়ুন বলেছে ভাই আমার নাটক খারাপ হলে কিন্তু আপনার দোষ, আমি কিছু জানি না। হুমায়ুন তো আবার কাট করতে হলো। পরে আমি একদিন মুস্তাফিজ আমাকে বললো, মুস্তাফিজ ভাই একটু দেখেন না আমাকে কী করবেন। তা আমি বললাম যে আমি দেখেন, আমি একটা আওলা ক্যারেক্টার করতে চাই। আওলা বলতে আমরা যেটা বুঝি আর কি, অত্যন্ত ব্রিলিয়ান্ট একটা লোক, নিজের প্রতি তার কোনো যত্ন নাই, কিন্তু তার একটা জ্ঞানের একটা পরিধি আছে যেটা সে হঠাৎ হঠাৎ প্রকাশ করে আর কি। তো কী করবেন, আমরা কী করবেন বলতে পারবো না ভাই, আমি ক্যামেরার সামনে গিয়ে করবো। তারপরে ক্যামেরার সামনে গিয়ে ওইটাই দাড়ি টাড়ি লাগালাম, চশমাটা ঝুলিয়ে, ওই শ্যাবি একটা লুকিং স্যুট টুট পরে এরকম
ওই ইয়ে থেকে খাচ্ছি, ওই যে টিফিন বাটি থেকে ভাত খাচ্ছি, মানে সবসময় অন্য আরেকটা ধ্যানে থাকে। এই যে ভাবগুলা নিয়ে আসলাম, এই মুস্তাফিজ হিট, খুব খুশি। হ্যাঁ হ্যাঁ, মিসির ভাই কেমন আছেন? আচ্ছা, আপনি কে? যান পরে আসেন। মানে এইটা মুস্তাফিজ বলে আমার মনে হয় আপনি এটা করেন, ঠিক আছে। আমি করলাম এটা, নাটকও হিট। তারপরে কয়েকদিন পরে আরেকটা স্ক্রিপ্ট দিল মিসির আলির। তো মুস্তাফিজ বলে যে কী করবো ভাই? না আগেরটাই করেন, ঠিক আছে ওইটাই। হাত ধরে করবে কিন্তু, না ঠিক আছে হাত ধরে করবে। তারপরে সেকেন্ডটা করলাম। তো এইভাবে আর কি হুমায়ুন, মানে ওর চিন্তার মধ্যে ছিল যে স্মার্ট একটা লোক থাকবে, কিন্তু আমরা যে কনসেপ্টটাই আমরা পুরোটা অন্যরকম ভাবে, মানে ভিন্ন একটা পার্সোনালিটি নিয়ে আসলে মিসির আলী চলে এসেছে। এটা ডিরেক্টরের কাজ, তো ডিরেক্টোরিয়াল জব। এটা ডিরেক্টর যদি মনে করে যে আমি এই ক্যারেক্টারটাকে এইভাবে রিপ্রেজেন্ট করব বা প্রেজেন্ট করব পাবলিকের সামনে, সেটাই আলটিমেট ফাইনাল হয়ে যায়। এবং আরেকটা নাটক ছিল হুমায়ুনের, সেটাও আমি করেছি, 90 বছরের বৃদ্ধ। তখন আমার বয়স কত, 35। একা নাটক, একা দেখেছো কিনা জানি না। সেটাও যখন মোস্তাফিজ করলো, মোস্তাফিজ তো বলে যে ভাই, আমি বললাম যে ভাই কেন আমাকে আপনি বুড়োর ক্যারেক্টার দিচ্ছেন? 90 বছরের বৃদ্ধ, আবার এত আর্টিস্ট আছে 80 বছর, 70 বছর, 75 বছর, ওনাদের নেন না ভাই, আপনাকেই করতে হবে। সেই নাটকগুলো আমরা মুগ্ধ হয়ে, সেই নাটকগুলো আমরা এখন আর পাই না। আমরা কত আমাদের শর্টকামিংসের ভিতরে আমরা কাজগুলো করতাম। এখন তো আমাদের অনেক স্কোপ আছে, অনেক কিছু করার, কিন্তু তখন তো এত স্কোপ ছিল না। অবশ্যই স্যার, আমি আরেকটি বিরতি নিয়ে আবারও আড্ডায় ফিরে আসছি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আরও একটি বিরতির। আমাদের আয়োজন 9 স্টার থেকে আবারও ফিরছি, আপনারাও সাথেই থাকুন চ্যানেল 9-এর। বিরতির পর আরও একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমাদের ঈদ স্পেশাল আয়োজন 9 স্টারের। সাথে রয়েছেন শক্তিমান অভিনেতা আবুল হায়াত, আর আমরা রয়েছি তার সাথে তার জীবনের গল্পে। আসলে এত স্বল্প সময়ে জীবনের সব গল্প তো শুনবার সুযোগ নেই, কিন্তু তারপরেও যে গল্পগুলো আমাদের হৃদয়ে দাগ কেটে যায়, চেষ্টা করছি একটু করে হলেও ছুঁয়ে যেতে। ফিরে এলাম। আমরা তো আপনার চরিত্র নিয়ে গল্প করছিলাম, কিন্তু পারিবারিক চরিত্র নিয়ে গল্প শোনার খুব ইচ্ছে আমার। কারণ আমার কাছে সবসময় মনে হয় আপনি অসাধারণ একজন স্বামী, আপনি অসাধারণ একজন বাবা, এবং বর্তমান সময় যদি বলি যে নাতি নাতনিদের কাছে যে নানা নানি নিয়ে একটা, মানে আমি বলবো একটা স্বপ্ন থাকে, একটা ড্রিম থাকে যে আমার নানা ভাই এমন হবে, আমার নানুমণি এমন হবে, সেই জিনিসটার মানে সম্পূর্ণটা আপনি দিতে পারছেন। বিকজ আমি আপনার প্রথমে যে কথা বলার ধরন, গল্প বলার যে আমি বলবো অবলীলায় বলছি নাতি নাতনিদের সাথে আপনার সম্পর্কের কথা, সেটা আমাকে ছুঁয়ে গেছে। আমরা আন্টির সাথে আপনার পারিবারিক জীবনের কিছু গল্প শুনবো। তার আগে যদি বিয়ের গল্পটা শুনতে চাই, যে কিভাবে করে আসলে হয়েছিল বিয়ের গল্প। মানে নতুনত্ব তো কিছু নেই, মানে প্রেম এবং বিবাহ, এটা প্রথম কথা। প্রেম করে, মানে যেই ছেলেটা কলেজ জীবনে কোনো মেয়ের সাথে কথা বলেনি, তার সাথে আসলে পরবর্তীতে এটা ওই যে আমার বোনের ননদ। আচ্ছা, মানে ঘরে ঘরেই আর কি। তো সেই হিসাবে দূর যেতে হয়নি, কোথাও যেতে হয়নি, কলেজেও যেতে হয়নি, ইউনিভার্সিটিতেও যেতে হয়নি প্রেম করার জন্য। তো আমরা তো ধরো সেদিন একজনকে বলছিলাম যে আপনার প্রথম দেখাতে কীরকম ছিল মন। আমি বললাম শোনো, প্রথম যেদিন দেখা হলো তখন আমার বয়স 10 আর ওনার বয়স 4। হ্যাঁ, চোখাচোখি হলো, বুঝতেই পারছো কীরকম আমাদের রিঅ্যাকশন। তখন জাস্ট খেলার সাথী। তো সেইটাই বললাম যে আমি আস্তে আস্তে বড় হলাম, দেখা সাক্ষাৎ তো হয়, সে বড় হলো। একসময় কোন সময় যেন দেখলাম যে সে একটি সুন্দরী তরুণী হয়ে আমার সামনে দাঁড়িয়ে। তখন আস্তে 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 কাছাকাছি মনের দিক থেকে একসময় বললাম। প্রথম প্রপোজ কে করেছিল? প্রথম প্রপোজটা বোধহয় আমি করেছি। মেয়েরা তো সহজে করে না। চিঠি লিখে? হ্যাঁ, চিঠি লিখে, মুখে মুখেই। মুখে মুখে? হ্যাঁ। আচ্ছা, আগে তো মানে এখন তো ডেট করার প্ল্যান করা হয় রেস্টুরেন্ট অর লাইক শপিং মল অথবা মুভি দেখতে যাওয়ার, আর তখনকার সময়ে দেখা করা বা কথা বলার ব্যাপারটা ছিল বাড়িতেই। কারণ যেহেতু বোনের বাড়িতে, অথবা একটু পুকুর আমার বোনের বাড়িতে থাকতো সে,
আমার বোনের সাথে থাকতো, তো ওখানে গেলেই তো আমার সাথে দেখা হতো। তার মানে বোনের বাড়ি খুব ঘন ঘন আপনি যেতেন? বোনের বাড়ি ছিল খুলনায়, আমি থাকতাম তখন ঢাকায়। আচ্ছা। তো টেলিফোনটা একটু বেশি ইউজ হতো আর কি। একটা সময় আসলো যে দুই পক্ষ জেনে গেল ঘটনাটা, এবং তখন দুই পক্ষ থেকেই স্ট্রেট নো করা হলো। নো করা হলো মানে এই সম্পর্কের মাঝেও ভিলেন ছিল পরিবার। হ্যাঁ, এই জন্য যে নো করলো যে না, একই পরিবারে আমরা দুই বিয়ে দিব না। আমার মা বললো যে না, যেখানে মেয়ে বিয়ে দিয়েছে সেখানে ছেলে, সেই ঘরে ছেলে দেবো না। ওর মাও বললো যে না, এটা দিব না, ওরা এক বাড়িতে পোলা গেছে, এখন মাইয়ারা কেন দিব। আমার শাশুড়ি খুব সুন্দর করে দেশি ঢাকাইয়া ভাষায় কথা বলতেন। আমার শ্বশুরও খুব প্রোগ্রেসিভ মানুষ ছিলেন। পরে ম্যানেজ কি করে হয়ে গেল? ম্যানেজ হলো, এটাও ঘটনাক্রমে হলো। আমার দুলাভাই মারা গেলেন খুব কম বয়সে, অ্যাট দ্য এজ অফ 40। আমি তখন ওয়াসায় চাকরি করি এখানে। বহু কষ্টে আমি একটা প্লেনের টিকিট জোগাড় করলাম, আমি আর আমার মা, আমরা দুইজন বিমানে করে চলে গেলাম। সকালে খবর পেলাম, বিকেলে গিয়ে হাজির হলাম, তারপরে মাটি টাটি হলো, এবং সন্ধ্যের পরে ওই মুরব্বীরা সব বসে মিটিং করছিলেন আর কি। তো আমি আর ওনাদের মধ্যে ছিলাম না, অমিত ভাই। তো অনেকক্ষণ পরে ওখান থেকে আমার আরেক সম্পর্কের বোন আর কি, ওখান থেকে বেরিয়ে এসে বললো, বিয়ে তো হয়ে গেল। আমি কী হলো, বিয়ে হয়ে গেল মানে? বলে ডিসিশন ফাইনাল। বুড়ো বুড়িরা বসে ডিসিশন নিয়ে নিছে যে সম্পর্কটা রাখবে, তারা সম্পর্ক ছিন্ন করবে না। আমাদের আত্মীয়তাটা থাকলো, এখন আপনারা ডাকছে যে মতামতের জন্য। হয়ে গেল। ওই পরের দিনই, মানে আমার দুলা ভাইয়ের কি বলবো ওটাকে, 4 দিনের দিন যেটা হয় আর কি, মিলাদ পড়ানোর পরে, তারপরে ওইটার পরের দিনই আক্ত হয়ে গেল আর কি। আচ্ছা। তারপর আমি চলে আসলাম ঢাকা 6 মাস পরে, মানে আমাদের রুসমত বলে যেটা, বা যেটা বলে আর কি। তো সে বিয়েরও আমার ডেট দুটো আর কি, জন্মের ডেট দুটো, বিয়েরও ডেট দুটো। 4th February 1970, 5th July 1970। যতই গল্প করা হোক না কেন, এত অল্প সময়ে সেই গল্প শেষ হবে না। তবে আমার একটি বিরতি নিতে হবে, কারণ একেবারে শেষের দিকে আমরা রয়েছি। বিরতির পরে আমরা শেষ ভাগের গল্প করব। প্রিয় দর্শক, আরও একবার বিরতির সময় হয়ে গেছে। বিরতির পরে ফিরে আসছি আমাদের ঈদের আয়োজন 9 স্টারে। আপনারাও থাকুন চ্যানেল 9-এর সাথে। ফিরছি এখনই। নাইন স্টারের আয়োজনে আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ। বিরতিতে যাবার আগে অনেক আড্ডা হচ্ছিল, গল্প হচ্ছিল। এবারে শেষ ভাগ, দেখা যাক নতুন নতুন আরও কিছু গল্প আমরা শুনতে পাই কিনা। ফিরে এলাম। আসলে শেষ ভাগ তো, আবারও ঈদের প্রসঙ্গে আসতে চাই। প্রথমে তো প্রশ্ন করেছিলাম যে এমন কোনো ঈদ আছে কিনা যেটা আসলে নেগেটিভ পজিটিভ যে কোনো কিছুই হতে পারে, কিন্তু এমন কোনো ঈদ আছে যখন পরিবার থেকে আসলে দূরে থেকে আপনাকে কাটাতে হয়েছে, খুবই দুর্বিষহ ঈদ ছিল? না, পরিবার থেকে দূরে থেকে তো ঈদ হয়নি আমার মনে হয় না, কারণ আমি খুব আমি কিন্তু ঘর থেকে সহজে বেরোতে চাই না। পরিবার থেকে মানে কি, দেশ থেকে দূরে ঈদ করেছি, যেমন লিবিয়াতে ছিলাম 3 বছর। পরিবার সাথে ছিল, আমার পরিবার ছিল, সেই জন্যই বললাম যে আমার স্ত্রী কন্যারা ছিল, কিন্তু আমার আত্মীয় স্বজন ছিলেন না, তারা এখানে ছিলেন। কিন্তু এদেরকে ছাড়া আমি কখনো ঈদ করিনি, আমার পরিবার ছাড়া। আমি কোনোভাবেই ঈদের সময় আমি কখনো এদেরকে ছাড়া কোথাও যাইও নি, ঈদও করিনি। আপনি তো আপনার পরিবারের খুব আদরের সন্তান ছিলেন শৈশব থেকেই, স্বাভাবিক কারণে। 4 বোনের 1 ভাই। তো এই 1 ভাই হওয়ার কারণে মানে কি অ্যাডভান্টেজ আপনি আপনার বোনদের কাছ থেকে চেয়ে নিতেন বা জোর করে আদায় করে নিতেন? বোনরা আমাকে ভীষণ আদর করতেন। আমি আমার কাছে শুনেছি, আমি যখন ছোট ছিলাম আমাকে মাটিতে ফেলতো না কেউ। এই 2 বোন আমাকে সারাক্ষণ কোলে রেখেছেন। তারপরে তো বিয়ে হয়ে গেল বড় বোনের কম বয়সে, তখন আমার বয়স কত 8 কি 9। তারপরে 10 বছর বয়স যখন, তখন আরেক বোনের বিয়ে হয়ে গেল। 10 বছর বয়সে 2 বোনের বিয়ে হয়ে গেল, এর মধ্যে আমার আরেক বোন হলো। তখন কিন্তু মজার আরেকটা ব্যাপার ছিল, হচ্ছে বোনদের বিয়ে হয়ে গেল, আদরটা কিন্তু আরো বাড়লো, কারণ তখন দুলাভাইরা আবার আসলেন। হ্যাঁ, তখন দুলাভাইরা আসলো, এবং দুলাভাইরা আসলেই আমি আশা করে থাকতাম যে আমার ওই মাটির বাক্সে ব্যাংকের মধ্যে কিছু পড়বে আর কি। এই ফতুয়াটা যে পরে আছেন, এটা কি তৈরি করা? এটা তৈরি করা নাতাশা আপুর ডিজাইন? আর না না না, এটা তৈরি করা। এটা আমার আবার পাঞ্জাবির কিছু স্পেশাল ডিজাইন আছে। আচ্ছা, পাঞ্জাবিটাকে আবার একটু শর্ট করে নিয়ে আমি একটা ফতুয়া টাইপের করে ফেলি আর কি। আচ্ছা, তো ওইটা সেই
তো চয়েসগুলো ম্যাক্সিমাম আমার ওয়াইফই করে কালারগুলো। ও এখন আর মেয়েরা তো যখন বানিয়ে দেয়, নাতাশা তার ফ্যাক্টরি থেকে আমাকে বানিয়ে দেয়, প্রত্যেকে দিয়ে বানিয়ে দেয় তার পছন্দের মতো। তো ওটা ঠিক আছে, কিন্তু ওই যে ঈদের সময় একবার একটা গোলাপি পাঞ্জাবি বানিয়ে দিয়েছিলেন আম্মা, সেটা নিয়ে সারা রাত কান্নাকাটি করেছি আমি। যে আমি ছেলে, আমি গোলাপি পাঞ্জাবি আমি কেন পরবো? আমার খুব পছন্দ ছিল, আম্মা ওটা দিয়ে বানিয়েছেন। আর যেহেতু একমাত্র ছেলে, গায়ের রংটাও একদম টকটকে, তো আম্মা নিশ্চয়ই ভেবেছেন যে গোলাপি পাঞ্জাবিটা পরলে দেখতে অনেক ভালো লাগবে। রাত্রেবেলা আব্বা গিয়ে বাজারে নতুন প্যান্ট শার্ট কিনে নিয়ে এসে আমার ঈদ করিয়েছেন। সেই সময়টা তো আসলে ঈদ মানেই কিন্তু এটাই যে সারাদিন আসলে কি কি করছি, কোথায় যাচ্ছি, বাবা মাকে সেই কথা বলতে হচ্ছে না, তো একটু ছাড় পাওয়া যেত না। কিন্তু ওই সিনটা মনে পড়ে যে সকাল হলেই, ওই শীতের দিনে বিশেষ করে মনে পড়ে, ওই ঠান্ডা পানির মধ্যে আম্মা গোসল করাবেই। হ্যাঁ, ঈদের দিন গোসল করতেই হবে, বাধ্য। শেষে আব্বা বললেন, বাবা একটু গরম পানি করে দাও ওকে, দিয়ে ইয়ে করো। তাও চেঁচামেচি করে গোসলটা হতো। তারপরে টুপিটা পরো, ইয়ে পরে ওই জায়নামাজটা বগলে নিয়ে আব্বার পিছিয়ে পিছিয়ে যেতাম। দুই সন্তান, বিপাশা আপু এবং নাতাশা আপু, দুজনের সাথে আমি বলবো যে বাবা মেয়ের সম্পর্কের চাইতেও সম্ভবত আপনাদের বন্ধুত্বের সম্পর্কটা অনেক বেশি। তো এই যে এত কর্মব্যস্ততা, মানে নিজের ইঞ্জিনিয়ারিং পেশা, নাটকের জগতের ব্যস্ততা, তার মধ্যে আসলে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে কিভাবে করে বিল্ড করেছেন? না, ওইটাই বললাম যে বেশিরভাগ সময় আমি দিতে পারতাম না। আমি ওদেরকে বলি এখনও যে তোমরা আমাকে ক্ষমা করে দিও, কারণ তোমাদের অনেক সময় আমি খেয়েছি আমার নাটকের পথে আর কি, ম্যাক্সিমাম। তো ওরা বলে, কি বলো আব্বু, তুমি আমাদের কি না করেছো? সবই তো করেছে। এই স্কুলে নিয়ে যাওয়া সকালবেলা উঠেই, সেই ভোরবেলা উঠে ফার্স্ট কাজই ছিল গাড়ি থেকে ওদের পৌঁছে দেওয়া। আমি দুপুরবেলা লাঞ্চের সময় বাসায় এসে ওদেরকে স্কুল থেকে নিয়ে আসতাম, খাইয়ে দিয়ে আবার মাস্টার কাছে পৌঁছে দিয়ে আমি আবার অফিসে যেতাম। আবার অফিস শেষ করে ওদেরকে নিয়ে এসে বাসায় দিয়ে তারপরে রিহার্সালে যেতাম। মানে আমি আই ট্রাইড মাই বেস্ট যে যতটুকু সময় ওদেরকে দেওয়া যায়। আমার এই ব্যস্ততার মাঝে আমি সবসময়, তখন তো ড্রাইভার ছিল না, আমাদের সেই আর্থিক অবস্থাও ছিল না সেরকম, কিন্তু একটা গাড়ি ছিল আমার, এইটাই সবচেয়ে বড় কথা। আমি যখন চাকরিতে ঢুকি তখন থেকে গাড়ি চালাই, সুতরাং গাড়ির ব্যবহার আমি সবসময় করছি। এখন যেমন আমি বলতে পারি, এই গাড়িটা নিয়ে যাও, এই করো, তখন তার এটা বলতে পারতাম না, নিজেকেই যেতে হতো। কিন্তু আর কতগুলো জিনিস, ওদের পছন্দের জিনিস আমি সবসময় ওদেরকে কিনে দিতাম। ওর মা হয়তো অনেক সময় না না এটা কিনবে না, এটা কেন কিনবে, ওরা আমরা এইটাই আবার মেনটেন করেছি যে একজন শাসন করবে আর একজন একটু আদর করবে, মানে ওই ওদেরকে প্রশ্রয় দিবে, মধ্যকার একটা সমঝোতা ছিল। না হলে তো আমরা স্বাধীনতা দিয়েছি ওদেরকে, কিন্তু সুতো আমাদের হাতে, এই স্বাধীনতার সুতো আবার আমাদের হাতে। আমার মেয়েরা ছোটবেলাতে গান করে, নাচ করে, নাটক করে, সবই করে, কিন্তু ওর মার হাতে লাটাইয়ের। তো এইভাবেই আমরা চেষ্টা করেছি আমাদের বাচ্চাদের মানুষ করতে, এবং আমরা বলেছি ফার্স্ট সেকেন্ড হওয়ার দরকার নেই, ভালো রেজাল্ট করতে হবে, এইটা হলো কথা। অবশ্যই। এবং সেই পার্সোনালিটি নিয়েই কিন্তু আমরা বিপাশা আপু এবং নাতাশা আপুকে দেখতে পাচ্ছি, এবং আপনার প্রতি যে মুগ্ধতা আমাদের ছিল, সেই মুগ্ধতার রেশ কিন্তু বিপাশা আপু, নাতাশা আপু দুজনের মাঝে আমরা পেয়েছি। বিকজ মানে তাদের পার্সোনালিটি এরকম যে আমরা কখনো, তারা যদিও স্ক্রিনের থেকে দূরে আছে, আমরা কখনো তাদেরকে ভুলতে পারবো না। তো যেহেতু একেবারে শেষ প্রান্তে রয়েছি, আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তির কথা আমি জানতে চাই, আপনার যেটা মনে হয়। কারণ আমি জানি কিছুদিন আগেও আপনি টেলিসিনে অ্যাওয়ার্ড পেয়েছেন কলকাতা থেকে, তো এরকম অনেক প্রাপ্তি আপনার জীবনে রয়েছে, অনেক পদক আপনার জীবনে রয়েছে, কিন্তু তারপরেও সবচেয়ে বড় প্রাপ্তি যেটি আপনার কাছে মনে হয়? সাধারণ মানুষের ভালোবাসা। আজকে আমার দেশের প্রতিটি মানুষ আমাকে চেনে, এর চেয়ে বড় পাওয়া তো আর কিছু হতে পারে না। অবশ্যই আমি প্রতি মুহূর্তে এটা ভাবি যে মানুষ আমাকে এত ভালোবাসে, আমি যেখানে যাই, যে কোনো কাজে যাই, মানে আমি বলতে পারবো না যে কোনো একটি মানুষ আমাকে চেনে না বা আমাকে সহযোগিতা করে না। এর চেয়ে বড় পাওয়া তো আর কিছু হতে পারে না। আমি সৎভাবে থাকার চেষ্টা করেছি, সৎভাবে কাজ করার চেষ্টা, যে কাজটা করেছি, চাকরি করেছি, এবং চাকরিতে কেউ কোনোদিন বলতে পারেনি আমাকে যে কাজে ফাঁকি দিয়ে আমি নাটক করতে গেছি, নেভার। আমার অফিস টাইমে অফিস আমার কাজ। আমি বললাম যে রাত জেগে আমি সারা রাত সাইটে আমি বসে আছি, নাটক করছি, সন্ধ্যাবেলা গিয়ে ওখানে যাচ্ছি, ভোরবেলা এসে আবার অফিস করছি, এগুলো করেছি। তো বিদেশে চাকরি করেছি, সেখানে তো পাগল মতো কাজ করছি। নিজের কাজের প্রতি যদি আমি অনেস্ট থাকি, তাহলে আমাকে কখনো পিছিয়ে পড়তে হবে না। সো আজকের এই আয়োজনে আমি জানি না কতটা আসলে মন খুলে গল্প করা সম্ভব হয়েছে, বিকজ
অল্প সময়ে তো এত আমার খুব ভালো লেগেছে, আমি মনে অনেক কথাই বলেছি। অবশ্যই আমরা আপনার মানে চোখে মুখে একটা আনন্দের ছিটে দেখতে পাচ্ছিলাম। না, আমার খুব ভালো লেগেছে, তুমি সুন্দরভাবে উপস্থাপন করেছো, প্রশ্নগুলো করেছো এবং আমার জীবনের অনেক কিছুই তুমি বের করে নিয়েছো আমার কাছ থেকে। না, এটা অতি সুন্দর। আমি এটাই বলবো যে জীবনের শেষ, এখন তো লাস্ট ফেজে আছি, এটা তো আর অস্বীকার করার কোনো উপায় নেই। আমি এখন চাইবো যে আমি বাকি জীবনটা যেন সুন্দরভাবে কাটাতে পারি এবং কাজে যেন থাকতে পারি, আমি এইটাই আমার চেষ্টা। আমি একটা কথা সবসময় বলি এবং প্রতি মুহূর্তে, আমি কিন্তু ভীষণভাবে একজন বিশ্বাসী মানুষ। হ্যাঁ, আমি প্রতিদিন আল্লাহকে বলি, আল্লাহ, আই ওয়ান্ট টু ডাই অন স্টেজ। ডাই অন স্টেজ মানে কি? আমি কাজের মধ্যে মরতে চাই। স্টেজ মানে স্টেজ না, মঞ্চে নয়। আই ওয়ান্ট টু ডাই অন স্টেজ, দ্যাট আমি অ্যাকশনে মরতে চাই, আমি কাজের মধ্যে মরতে চাই। মরতে তো হবে, এটা তো আর অস্বীকার করার কোনো উপায় নেই, এটা চিরন্তন সত্য। চিরন্তন সত্য। আপনার মানে এরকম তারুণ্য উজ্জ্বল, হাস্যদীপ্ত মানে মুখমণ্ডল আমরা আসলে সবসময় দেখতে চাই, আপনার কাজ দেখতে চাই। এবং সামনে তো জন্মদিন আসছে, যদিও অনেকটা দিন বাকি। যদি আমি চিন্তা করি তাহলে তো দুটো জন্মদিন, একটা তো চলে গেল, না একটা যাবে, একটা যাবে, হ্যাঁ, না একটা চলে গেছে আর কি। একটা হচ্ছে জুনের 25 তারিখ। না, তাহলে তো চলে যায়নি, যাবে তো, যাচ্ছে আমি তো পালন করি না, এইজন্য তো আমার মনে নেই। জুনের 25 তারিখ, তার মানে হচ্ছে এই ঈদের পরপরই আপনার জন্মদিন। সো এই জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা রইল। আর যেটা একদম অরিজিনাল 7 সেপ্টেম্বর, সেই জন্মদিনের জন্য আমরা অপেক্ষায় থাকলাম। অনেক অনেক শুভকামনা আপনার জন্য, আর পরিবারের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ তোমাকে, চ্যানেল 9কে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, আপনার সাথে আবারও দেখা হবে, আর জন্মদিন আমরা সেলিব্রেট করছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আড্ডা। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। 9 স্টারের আয়োজনে আমরা আবারও ফিরে আসতে চাই আপনাদের জন্য, আপনাদের পছন্দের কোনো ব্যক্তিত্বকে সাথে নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, ঈদ কাটুক সবার আনন্দে এই প্রত্যাশায়। আবারও সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।